চারিদিকে শুধু জল আর জল, সব কিছু গেল ভেসে। আজও শুধু তারাই বুঝবে যন্ত্রণা, যারা হারালো সব অবশেষে। ভেসেছে শ্মশান, জ্বলছে না আগুন, নেই কোনো পরিপাটি, কোথাও তো নেই দাফন করারও 3.5 হাত মাটি। আমার নাম হচ্ছে আশিস। আজ থেকে 5 দিন আগে আমার পুরো গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। আমিও ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাচ্ছিলাম। প্রাণের মায়ায় বন্যার পানির সাথে যুদ্ধ করে সাঁতরে এই উঁচু জমিতে উঠেছি। জানি না এটা কার বাড়ি, কোন গ্রাম এটা, বাড়ির সদস্যরা এখন কোথায় আছে। এই 5 দিনে আমি কোনো সদস্যের দেখা পাইনি। হয়তো তারা অনেক আগেই আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে। তবে আমাদের গ্রামে এত উঁচু বাড়ি আছে বলে তো আমার জানা নেই। চারিদিকে শুধু পানি আর পানি। আমি কোথায় আছি তাও বুঝতে পারছি না, একেবারে দিশেহারা হয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। বিজলি চমকাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি হবে। এই অবেলা এভাবে ঘরের বাইরে থাকা ঠিক হবে না। আমি বরং ঘরের ভিতরেই যাই। আজ 5 দিন আমি এই অচেনা জায়গায় বন্দী হয়ে আছি। এই 5 দিনে কোনো মানুষের সাথে আমার দেখা হয়নি। পানির ভয়াবহতা এতটাই বেড়ে গিয়েছে যে উদ্ধারকর্মীরাও এখানে আসতে পারছেন না। আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বন্যার পানি বাড়ির উঠোনের কিনারায় চলে এসেছে। এমনি করে আধ ঘন্টা বৃষ্টি হলেই বন্যার পানি ঘরের ভিতরে চলে আসবে। জানি না এরপর আবার কি হবে, কোথায় যাব আমি। মোমবাতিটা প্রায় ফুরিয়ে এসেছে। অবশিষ্ট সামান্য কিছুটা অংশ জ্বালার মতো আছে। এই মোমবাতিটুকু কুঠিরে আলো জ্বালানোর শেষ সম্বল। আর মিনিট 10-এর মধ্যে এই আলোটাও নিভে যাবে। জানি না এরপর অন্ধকারে একা একা আমি কোথায় যাব। কে? প্রচণ্ড ভয় আমি আটকে উঠলাম, কিন্তু পিছনে ঘুরে কাউকেই দেখতে পেলাম না। তবে আমার কেন মনে হলো কেউ খুব শক্ত করে আমার ঘাড় চেপে ধরেছে। এটা কি আমার কল্পনা ছিল? ভয় আমার বুকের ভেতরটা এখনো কাঁপছে, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠছে। আমি পুরো ঘরে চোখ বুলাতে লাগলাম। তখন কেউ আমার কানে ফিসফিস করে আমার নাম ধরে ডাকতে শুনলাম। না, এমন সময় হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ শুনে ভয়ে আমি লাফিয়ে উঠি। এই রাতের বেলা আবার কি এলো? নিশ্চয়ই বাড়ির মালিক বা উদ্ধারকর্মীরা। মুহূর্তের মধ্যে আমি হৃদয়ে আনন্দ অনুভব করলাম। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। কিন্তু কি আশ্চর্য, দরজা খুলে আমি কাউকেই দেখতে পেলাম না। এটা কেমন করে সম্ভব? আমি স্পষ্ট দেখেছি খুব জোরে কেউ দরজা ধাক্কাচ্ছিল। তাহলে এখন এত তাড়াতাড়ি কেউ চলে গেল? কুঠিরের দরজা বন্ধ করে আমি বিছানার উপর গিয়ে বসলাম। অজানা ভয় আমাকে গ্রাস করে রেখেছে। কেন যেন আমার মনে হচ্ছে কুটিরের ভিতর আমি একা নই, আমি ছাড়া অন্য কেউ আছে, কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না কেন? ভয় আমার গা ছমছম করছে। দরজায় আবারও কেউ নক করার শব্দ শুনে আমি খুব চমকে উঠলাম। ভয়ে ভয়ে বিছানা ছেড়ে আমি 1 পা 2 পা করে দরজার দিকে এগিয়ে গেলাম। এবারও দরজা খুলে আমি কাউকে দেখতে পেলাম না। কি আশ্চর্য, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেউ এভাবে মজা করতে পারে? ভয় পেলে নাকি? এমন সুমধুর কণ্ঠ শুনে যে কেউ মুগ্ধ হতে পারে। মুহূর্তের মধ্যে আমার মন থেকে সমস্ত ভয় কেটে গেল। মেয়েটি 1 পা 2 পা করে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। তার কণ্ঠ শুধু মধুর নয়, দেখতেও অপরূপ সুন্দরী সে। এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। কি হলো, অমন হা করে কি দেখছো? না না, তেমন কিছু না। তুমি আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? ওটা তোমার ঘর?
আমি আসলে বন্যার পানিতে ভেসে যাচ্ছিলাম, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছি। কিন্তু এই 4-5 দিনে কোনো মানুষের সাথে তো আমার দেখা হয়নি। তুমি কই ছিলে এতদিন? ছিলাম, এখানেই ছিলাম। এখানে ছিলে? কই, আমি তো তোমাকে দেখতে পাইনি। আহ, অত প্রশ্ন করো না তো। খিদে পেটে এত কথা বললে আমার ভালো লাগে না। তোমার খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো তেমন কোনো খাবার নেই। যেটুকু খাবার ছিল তার সবই তো ওই 5 দিনে তুমি খেয়ে শেষ করেছো। আমি খুব লজ্জিত, তোমার অনুমতি না নিয়ে তোমার ঘরে ঢুকে পড়েছি, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটি খুব বিরক্ত হয়ে আমার দিকে তাকালো, তারপর আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। মেয়েটির নাম আমার এখনো জানা হলো না, তাই কৌতূহলী হয়ে বললাম, আচ্ছা তোমার নামটা যেন কি? দীপালি। বাহ, সুন্দর নাম। আমি আশিস, চন্দনপুর গ্রামে আমার বাড়ি। জানি। জানো কি করে? তোমাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। এটা কোন গ্রাম? দীপালি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘরের এক কোনায় গিয়ে বসলো আর 2 হাত দিয়ে মাটি খুবড়াতে লাগলো। ওকে এভাবে বিশ্রীভাবে মাটি খুবড়াতে দেখে আমি ভীষণ অবাক হলাম। ক্ষুধার জ্বালায় কত মানুষ কত কিছুই না করে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমি যদি ওর ঘরের খাবার এনে দিতে পারতাম তাহলে হয়তো ওকে এভাবে কষ্ট পেতে হতো না। কি হলো আশিস, এভাবে তাকিয়ে আছো কেন? মাটি খাবে? না না, আমি মাটি খেতে পারবো না। আহা, পেট একেবারে ভরে গিয়েছে। আজ সকাল থেকে কলসিতে 1 ফোঁটা পাইনি, তুমি পানি খেলে কেমন করে দীপালি? কলসি থেকে আমি পানি খেয়েছি তা কখন বললাম? আমি তো কলসি থেকে রক্ত খেয়েছি। তুমি মজা করছো, এমন দুর্যোগ পরিস্থিতিতে কেউ এভাবেই সহ্য কথা করতে পারে? তোমায় না দেখলে বোঝাই যেত না। তোমার দেখা পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, অন্তত কথা বলার জন্য তো একজন মানুষ পেলাম। কবিতা শুনবে? হ্যাঁ, শোনাও। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা। পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। দীপালিকে কাঁদতে দেখে আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু ওকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। হঠাৎ আমি লক্ষ্য করলাম দীপালির পরনের পোশাক একেবারে শুকনো। এটা দেখে আমি ভীষণ অবাক হয়ে বললাম, দীপালি, তোমার শাড়ি দেখে একেবারে শুকনো মনে হচ্ছে, তুমি কি নৌকা নিয়ে এসেছো? আমার চলাফেরা করতে নৌকা লাগে না। কিন্তু সাঁতরে এলে তো তোমার শাড়ি ভিজে থাকার কথা। দীপালি আমার দিকে রেগে তাকালো। ওর রাগী চাহনি দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই। তারপর পানির কলকল ছলছল শব্দ শুনে আমি নিচে তাকিয়ে চমকে উঠলাম। এ কি, বন্যার পানি ঘরের ভিতরে চলে এসেছে! এখন কোথায় যাবো আমরা? দীপালির চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ আমি দেখতে পাচ্ছি না, বরং চোখে আরো উচ্ছ্বাসিত মনে হচ্ছিল। দীপালি পানিতে নেমে ওর হাত পানিতে ডুবিয়ে দেয় এবং একটা মাছ ধরে আমার সামনে এনে বলে, নাও, মাছ খাও। সকাল থেকে তো কিছুই খাওনি। তুমি কি পাগল হয়ে গিয়েছো দীপালি?
কাঁচা মাছ আবার খাওয়া যায় নাকি? কেন খাওয়া যাবে না? আমি তো খাই, অনেক পুষ্টিকর। এ কথা বলে দীপালি খুব বিশ্রীভাবে কাঁচা মাছ চিপিয়ে খেতে লাগলো। ওকে এভাবে মাছ খেতে দেখে আমি ভীষণ ভয় পেলাম। ওর থেকে চোখ সরাতে আমি লক্ষ্য করলাম মোমবাতিটা এখনো ঠিক আগের মতোই জ্বলছে। কি আশ্চর্য, এ কেমন করে সম্ভব? এইটুকু মোমবাতি 10 মিনিটের বেশি তো চলার কথা নয়। এখন প্রায় শেষ রাত, অথচ এখনো আগের মতোই। কি হলো? ওভাবে কি এত দেখছো? মোমবাতিটাকে আমি জ্বালিয়ে রেখেছি, অন্ধকারে আমার বড্ড ভয় লাগে। দীপালির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম, ভয় আমার বুক মোচড় দিয়ে উঠল। কে তুমি? এখনো বুঝিসনি আমি কে? দীপালি কথা বলতে না বলতেই ওর পরনের রঙিন পোশাক ধবধবে সাদা হয়ে যায়, সুন্দর চেহারা হিংস্র রাক্ষসের মতো হয়ে যায়। ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠল, হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড ভয়ে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসার পর আমি নিজেকে কুঠেরে পাই। উদ্ধার কর্মী 2 জন লোক আমার মুখে পানি ছিটাচ্ছে। আমি উঠে বসলাম। দাদা, আপনি ঠিক আছেন তো? আপনি এই কুঠি বাড়িতে কেমন করে এলেন? এটা তো দীপালির বাড়ি ছিল। দীপালি কোথায়? গত 6 মাস আগে দীপালি বন্যা বাড়িতে ডুবে মারা গিয়েছে। গত রাতে আমরা এদিক ওদিক যাচ্ছিলাম, চিৎকার শুনে কুটিরের ভিতরে এসে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। উদ্ধারকর্মীর কথা শুনে আমার গা কেঁপে উঠল। তার মানে আমার কাছে দীপালি নয়, দীপালির আত্মা এসেছিল। গত রাতের কথা মনে হতেই আমার গায়ের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে উদ্ধারকর্মীর সাথে আমি আশ্রয় কেন্দ্রে রওনা হই। আজ দশমী, মায়ের বিদায় পালা। ষষ্ঠী থেকে এই 5 দিনের মধ্যেই মায়ের আগমনে চারপাশটা জমজমাট হয়েছিল। আজ দশমীর শেষ প্রান্তে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে পড়ল। তবে আর কিছুক্ষণ বাকি, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। পূর্ব দিকে সূর্য অস্ত যাওয়ার আগেই মায়ের প্রতিমা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। তাই সকলে ভিড় জমিয়েছে গঙ্গার সামনে। মায়ের বিদায় সকলে দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়েছে। তবে আমার মনের ভিতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। যেমনটা ঘর থেকে মা কোথাও চলে গেলে হয়, ঠিক তেমনটা। কিন্তু দুর্গা মা যে আমাদের সবারই মাঝে বাস করে, এ কথা জানা সত্ত্বেও মনটা আর মানছে না। শুধু যে আমি তা নয়, আশেপাশের সকলেরই মনটা বেশ খারাপ। তবে আজকের দিনটি কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে হই হুল্লোড় করতে করতেই কেটে গেল। আর বিকেল গড়িয়ে পড়তেই সবার মনটাও খারাপ হতে লাগলো। তবে দশমীর আজ পুরো দিনটায় আকাশ মেঘলা হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে যে কোনো সময় আকাশ বেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তবে সেটি যেন বৃষ্টি নয়, মায়ের ভক্তদের চোখের জল। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল গঙ্গার দিকে। তখনই দেখলাম নৌকাতে প্রতিমা উঠিয়ে ফেলেছে, এখন শুধু ডোবানো বাকি। একথা ভাবতেই চোখের পলকেই প্রতিমা গঙ্গায় ফেলে দিল, আর সাথে সাথে প্রতিমা ডুবেও যেতে থাকলো। সময়ের সাথে মনটা যেন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। বছরে মাত্র একটা দিন মা আমাদের ঘরে এসে আবার হুট করে চলে যায়। ষষ্ঠী থেকে এই দশমী পর্যন্ত যে কিভাবে দিন কেটে যায় বোঝাই যায় না। এই দিনটির জন্যই সারা বছর অপেক্ষা করতে হয় আমাদের। আর দুর্গামা এই একটি দিনেই এসে আবার চলে যায়। দুর্গামাকে কি আর একটি দিন রাখতে মন চায়? কিন্তু কি আর করার, মাকে তো আর আটকে রাখা যাবে না। তবে আজ প্রতিমা ডুবানোর আগ পর্যন্ত বেশ হই হই করছিলাম। প্রতিমা ডুবানোর পরপরই সন্ধ্যা নেমে আসলো।
তাই আমিও ঠিক করলাম বাড়ি ফিরে যাব। আর ওইদিকে দুর্গা মা চলে যাওয়ার সাথে সাথে চারপাশ বেশ শান্তশিষ্ট হয়ে পড়েছে। ষষ্ঠী থেকেই কয়েকটা দিন বেশ জমকালো আয়োজন ছিল, আর আজ নিমিষেই শেষ। চারপাশে হইচইও নেই, তবে মাঝে মধ্যে হালকা শরীর হিম করা ঝড়ো হাওয়া পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে হুটহাট বিজলির চমকানি। মনে হচ্ছে আজ রাতে যেন বেশ বড় একটা ঝড় হবে। তবে সচরাচর এই দিনে ঝড় বৃষ্টি হয় না বললেই চলে, কিন্তু আজ আকাশটা বিকেল থেকে মেঘলা মেঘলা। বৃষ্টি আসবে আসবে করে আসেনি, না জানি কখন বৃষ্টি আসবে কে জানে। আমার শরীরটাও বেশ ক্লান্ত, সারাদিন আনন্দ হইচই করে খুব ঘুম পাচ্ছে। আর এদিকে পুরো শরীর যেন ব্যথা, মনটাও বেশ চা চা করছে। এই মেঘলা আবহাওয়ায় চার মিস দিতে মন চাইছে না, তাই হরি কাকার দোকানের দিকে যেতে থাকলাম। বাড়িতে না হয় খানিক্ষণ পরেই যাব। হরি কাকাও নিশ্চয়ই দোকান খুলে বসে আছে, আর দশমীর রাতে হরি কাকার দোকানে তো প্রতিবারই বেশ গল্পের আড্ডা বসে। এবারেও নিশ্চয়ই তাই বসবে, তবে গল্প আড্ডা করলে সময়ও কেটে যাবে। তারপর না হয় আস্তে ধীরে বাড়ি ফিরে যাব। আর 2 মিনিটের পথ হাঁটলেই হরি কাকার দোকান। দূর থেকে বোঝা যাচ্ছে কাকার দোকানে টিমটিম আলো জ্বলছে। এই কয়েকদিন বেশ জাঁকজমক লাইটিং ছিল, আর আজ দেখছি টিমটিমে আলো। ব্যাপারটা কি জানার জন্য তাই দ্রুত হাঁটতে থাকলাম হরি কাকার দোকানের উদ্দেশ্যে। কি গো হরি কাকা, আজ টিমটিমে আলো? এতদিন তো বেশ লাইটিং করেছিলে। কি করবো গো সুশীল, মায়ের তো বিদায় হয়ে গেল, তাই আর লাইটিং দেখি কি করব। মায়ের প্রতিমা ডুবানো শেষেই খুলে ফেলেছি, আর অত ভাড়াও দিতে পারবো না গো, তাই তাড়াতাড়ি করে খুলে ফেললাম। তা ভালো, বেশ করেছ। দেখ সুশীল, আজকের দিনটা কেমন কাটলো? বেশ ভালোই রে, তবে মনটা ভারী খারাপ আছে। তা তো সবার একটু আছে। তা সারাদিন কি করলি? মাকে কিন্তু এবার বেশ ভারী গহনায় সাজানো হয়েছিল, খেয়াল করেছিস? মাকে অন্যবারের তুলনায় এবার কিন্তু বেশ ভালোই লাগছিল, চোখ সরছিলই না। হ্যাঁ রে, যে মাকে সাজিয়েছে তাকে পুরস্কার দেওয়া উচিত। তবে আজকের আয়োজনও অন্যান্য বারের তুলনায় বেশ জমকালো ছিল। একেবারে মোক্ষম কথা বলেছিস, সব কিছুই একেবারে অন্যরকম ছিল। তোমরা তো দেখছি সবই খেয়াল করেছ, তার একটা জিনিস কি খেয়াল করেছ? আর একটা জিনিস আবার কি? সবই তো খেয়াল করলাম, মণ্ডপের ভিতরে আবার কি মিস করলাম? কি কাকা, কিছু মিস দিয়ে আসলাম নাকি? আরে না বাবু, ওসব না। আমি যে তোমাকে সামনে নতুন জামা পইরা হাজির রইছি, ওইটা খেয়াল করো নাই? এতদিন তো বলতা আমি ওই এক জামা পইরা থাকি কেন, হ্যাঁ? আজ বদলাইছি তাও চোখে বলল না? হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি। তোমাকে বেশ লাগছে কাকা। বিষয় ঠিকই বলিস কাকা, তোমাকে দারুণ লাগছে, একেবারে নায়ক। কি যে বলো না। হ্যাঁ ঠিকই তো বলেছি কাকা। তা তুমি চা খাইবা তো নাকি? এই না ধরো, চা বানাই আনছি। দাও কাকা দাও। কাকার হাত থেকে চায়ের কাপটি নিয়ে এক চুমুক দিলাম। চুমুকের সাথে সাথেই মনটা যেন জুড়িয়ে গেল, ঝিমুনি ভাবটাও চলে গেল। কাকার হাতের এক কাপ চায়ে যেন মনটাও বেশ ভালো হয়ে গেল। বলতেই হয় হরি কাকার হাতে জাদু আছে, তাই যখনই মনটা কেমন কেমন করে চলে আসি হরি কাকার দোকানে। তবে আজ আসরটা জমেনি, হয়তো আকাশ মেঘলার কারণে কেউ আসেনি এদিকে।
এর মধ্যে আবার ঘন ঘন বিজলি চমকাচ্ছে। বিজলির ঝটকানিতে দূরের দৃশ্যগুলো দেখতে আর চায়ের কাপে চমক দিতে বেশ ভালোই লাগছিল। তবে আবহাওয়ার অবস্থা দেখে আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে খেয়ে সেখান থেকে উঠলাম। আজ আসি গো, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই আজ উঠি। তা ভালোই ভেবেছি, যা তুই গেলে আমরা পরে উঠে পড়বো। থাকো কাকা। আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। এদিকে বারবার বিজলি চমকাচ্ছে, আশেপাশে কোনো মানুষও নেই, সব কিছু শান্তশিষ্ট আর নিরিবিলি। আর এই পুরো রাস্তা জুড়ে আমি একা একা হাঁটছি। কেন জানি না মনে হচ্ছে আমি একা নই, আমার সাথে কেউ একজন হাঁটছে, কিন্তু আমার আশেপাশে তো কেউই নেই। রাস্তায় কোনো আলোও নেই যে চারপাশটা দেখব, সব কিছু অন্ধকার। হঠাৎ করে বেশ বাতাস উঠল। এমন সময় মনে হলো হঠাৎ করে আমার সামনে দিয়ে কেউ একজন ঝড়ের গতিতে উড়ে গেল না। আমি তৎক্ষণাৎ আটকে উঠলাম। আমি থমকে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখলাম, তবে কেউ নেই আশেপাশে। কিন্তু এ কি করে সম্ভব? তবে কি আমার মনের ভুল? আমার বেশ ভয় করতে লাগলো, হাত পা অবশ হতে লাগলো। দ্রুত হাঁটতে গিয়েও যেন হাঁটতে পারলাম না, মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। মনের ভিতরে সন্দেহ নিয়ে আবারও আমি পিছনে ফিরে তাকালাম, তবে এবারও কেউ নেই। কিন্তু বারবার কেন আমার মনে হচ্ছে কেউ পিছনে আমাকে অনুসরণ করছে। মনের ভিতরের ধুকধুকানিটা বাড়ছে, সব কিছু এলোমেলো। মনে হচ্ছে কেউ আমার সাথে খেলা করছে না তো। এই নিরিবিলি রাস্তা, বেশ ভয় লাগছে। ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো একটি নূপুরের আওয়াজ। ঝমঝম করে বাজছে নূপুরের আওয়াজ। কে কে? আমি নূপুরের ঝমঝম আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম, আর যেন পিছনে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। ভয়ে হাত পা কাঁপছে। এদিকে অনবরত বিজলি চমকাতে লাগলো। বাতাসের গতিও বাড়তে থাকলো। আমি যেন আমার শরীর আর নাড়াতেই পারছিলাম না, যেন কোনো কঠিন আঠায় আমার পা পড়ে গেছে। ঠিক সেই সময় হিম ঠান্ডা একটি হাতে স্পর্শ পেলাম পিঠে। তৎক্ষণাৎ আচমকা এক ঝনকানিতে পিছনে ফিরে তাকাতেই যেন আবার চোখ কপালে উঠে গেল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মাথা ঘুরতে লাগলো, মনে হচ্ছে যেন চোখে ভুল দেখছি। পরনে লাল টকটকে শাড়ি, চোখ দুটো লাল বর্ণের, পুরো শরীরে ক্ষত চিহ্নের দাগ, আর মেয়েটির পা দুটো যেন মাটিতে নয় হাওয়ায় ভাসছে। এক বিভৎস ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। সে হঠাৎ হাসতে লাগলো, তার হাসির আওয়াজে পুরো রাস্তাটা যেন কেঁপে উঠল। আমি কি করবার বুঝে উঠতে পারছিলাম না। আমি কাঁপছি ভয়ে, গলা থেকে খুব কষ্টে স্বর বের করে বললাম, কে আপনি? রূপা। আমি রূপা। কি চাই আমার কাছে? তরতাজা রক্ত দিবি? দিবি তুই? মানে? অনেকদিন মানুষের রক্ত খায় না, আজ খাবো। দিবি আমায়? দিবি? কোন মানুষ? কার রক্ত?
কার রক্ত আপনি খাবেন? মেয়েটির সব কথাই যেন আমার কাছে ধাঁধার মতো লাগছে। তার কথা যেন কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে বেশ বুঝতে পারছি আমার মাথা ভন ভন করে ঘুরছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। কখন জানি জ্ঞান হারিয়ে ফেলবো। মেয়েটির সব কথাগুলো যেন আমার কানে ধীর গতিতে পৌঁছাচ্ছে। ঠিক সে সময় রূপা মেয়েটি বলে উঠল, তোর রক্ত খাবো, দে দে, আমায় দে। না না, আমার রক্ত কেন? এ কথা বলেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আর কিছু মনে নেই আমার। তবে এই মেয়েটি এমন কেন করেছিল কিছুই বুঝতে পারলাম না। তবে মেয়েটি আমার কোনো ক্ষতি করার আগেই আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তবে কে সে? আমার সাথেই বা কেন তার দেখা হলো?